আচ্ছা দেখ, আমরা আজকে করব ফার্স্ট ক্লাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের। দেখ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটায় আমাকে কি পড়তে হবে? আমাকে অ্যাকচুয়ালি পড়তে হবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে মানে কোনো একটা সফটওয়্যারকে নিয়ে কাজ করা বা কোনো একটা সফটওয়্যার বানানো, সেটা কিভাবে করা হয় সেই প্রসেসটা আমরা শিখব। বা কোনো সফটওয়্যার একটা বানাতে গেলে কী কী করতে হচ্ছে, কিভাবে আমি আমার কোনো কাস্টমারের কাছে যাচ্ছি, আমি যদি ডেভেলপার হই তাহলে আমার কাছে কাস্টমার এসে কি বলে সেটাকে আমরা কিভাবে মানে কি বলবো, ক্যালকুলেট করি যে আমি প্রজেক্টটা নেব কি নেব না, আদৌ সফটওয়্যারটা বানাতে পারবো কি না, যদি বানাতে পারি তাহলে সেটা আমাকে প্রফিট দেবে কি না, বা সেটা করলে আমার কত লোকজন হচ্ছে, সেই সব কিছু মিলিয়েই আমরা চেক করি সফটওয়্যারটা হচ্ছে কি হচ্ছে না, করতে পার। তো আমরা দেখতে হচ্ছে যে আমরা সফটওয়্যারটা বানাতে পারছি কি না। মানে ধর আমি একটা কাস্টমার, তুই একটা একটা ধর ডেভেলপার। তো অ্যাজ আ কাস্টমার আমি প্রথমে কি করবো, আমি প্রথমে তোর কাছে যাব, তোকে গিয়ে বলবো যে আমার এই টাইপের একটা সফটওয়্যার দরকার। সেই সফটওয়্যারটা কে নিয়ে তুই ব্যাপারটাকে ভালো করে বুঝবি যে ওর কী কী সফটওয়্যারের রিকোয়ারমেন্ট কী আছে, ও সফটওয়্যারটা ওর কবে আদৌ চাই, সেই সফটওয়্যারটা যে আমি বানাতে চাইছি বা ও যে আমার কাছে নিয়ে এসেছে মানে প্রপোজালটা, সেই প্রপোজালটা কি আদৌ আমি ফুলফিল করতে পারবো কি না, সেই পুরো জিনিসটা, যে প্রপোজালটা ফুলফিল করতে পারলাম কি না। ধর আমাকে টাইম লাইন দিয়েছে 3 মাস, কিন্তু আমি দেখছি ক্যালকুলেশন করে বা আমার লোকজনদের, আমার যারা আমার আন্ডারে যে ডেভেলপার্সরা তাদের সাথে কথা বলে দেখছি যে না, আমার তো 3 মাসের ব্যাপারটা সম্ভব নয়, কারণ প্রজেক্টটা হয়তো অনেক বড়, মানে সফটওয়্যারটা বেসিক্যালি, তো সফটওয়্যারটা হয়তো অনেক বড়, সেটা করতে হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু আমাকে মাত্র 3 মাস টাইম দিচ্ছে, আমার হয়তো 6 মাস টাইম লাগবে কি 1 বছর টাইম লাগবে, তার কম টাইমে সেটা আমি নামাতে পারবো না, মানে সম্ভব না আমার পক্ষে। তো তখন আমি প্রজেক্টটা নিতে পারবো না, কারণ ওই 3 মাসের মধ্যে যে কাজটা আমি করতে পারবো না, তো সেই কথাটা কাউকে কমিট করার কোনো মানে হয় না যে আমি পারবো। তো তাই জন্য তখন আমরা সেই প্রজেক্টটা নেবো না। বা এমন অনেক সময় দেখা যায় তোর টাইম লাইন একদম ঠিক আছে, ওরা মোটামুটি যা টাইম লাইন দিচ্ছে তুই সেই টাইম লাইনের মধ্যে তুই কাজটা করে ফেলতে পারবি, বাট ওরা যে তোকে যেটা অফার করছে, মানে যে টাকাটা অফার করছে, সেটা হয়তো তোর মনে হচ্ছে কম, কারণ তুই ধর নিজে তো কাজ করবি না, বা নিজে কাজ করলেও তোর আন্ডারে হয়তো কিছু বেশ কিছু ডেভেলপার্স আছে যাদেরকে তোকে মাইনে দিতে হবে। তারপর যদি সফটওয়্যারটার কোনো দরকার পড়ে, তাহলে ধর আমাকে যেটা বলছিলাম যে 6 মাস বা 6 মাস না, আমি মোটামুটি বলছিলাম যে আমাকে যে টাইম লাইনটা দিচ্ছে সেটা হয়তো আমার কাছে ফিজিবল আছে, কিন্তু আমাকে যে টাকাটা দিচ্ছে, ওরা অফার করছে, সেটা হয়তো আমার ঠিকঠাক মনে হচ্ছে না, কারণ যেহেতু আমার আন্ডারে লোকজন কাজ করতে, তাদেরকে আমাকে মাইনে দিতে হয়, হয়তো আমাকে কিছু সফটওয়্যারের লাইসেন্স কিনতে হবে, বা হয়তো কারোর থেকে কোনো থার্ড পার্টির থেকে আমায় কোনো সার্ভিস নিতে হবে কাজটা করানোর জন্য। মানে অনেক কিছু থাকে একটা সফটওয়্যার তৈরির জন্য, না অনেক অনেক কিছু জড়িয়ে থাকে, হয়তো আমার ক্লাউডের স্পেস কিনতে হবে, মানে এরকম অনেক কিছু থাকে একটা সফটওয়্যার বানানোর সময়। তো সেই সব কিছু করার জন্য তো আমাকে একটা প্রপার একটা টাকা থাকবে, যে টাকাটা হয়তো আমি এস্টিমেট করে দিয়েছি যে আমার এই টাকাটা লাগবে, সে হয়তো সেই টাকাটা দিচ্ছে না, তখন আমি সেই প্রজেক্ট নিতে পারবো না। এই টাইপের বিভিন্ন রকম চ্যালেঞ্জেস থাকে, বিভিন্ন রকম জিনিসপত্র আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে দেখবো, যে কী কখন কী মডেল তৈরি করা হচ্ছে, বা কীভাবে সফটওয়্যারটাকে তৈরি করা হয়, বা কীভাবে তৈরি করার পরে সেগুলোকে প্রত্যেকটা কম্পোনেন্টকে কীভাবে সেটাকে টেস্ট করা হয়, সেই সব জিনিসই আমরা এই পুরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পুরো বইটা, মানে পুরো সাবজেক্টটা ধরে সেই সবগুলোই পড়বো। টেস্ট হচ্ছে কীভাবে, তুই যে একবার বানিয়ে ফেললি, প্রথমে হচ্ছে বানাচ্ছিস কীভাবে, বানানোর নিয়মটা কী আছে, যদি বানিয়ে ফেলিস তারপর সেটাকে তুই কীভাবে সেটাকে টেস্ট করছিস, কীভাবে তুই কোডিং করছিস, সেই কোডিংগুলো করার পরে মানে প্রোগ্রামিং করছিস, সেই প্রোগ্রামগুলো করার পরে সেগুলোকে কীভাবে তুই একটা একটা করে জোড়া লাগাচ্ছিস, কীভাবে বাগ এলে সেগুলো কীভাবে কন্ট্রোল করছিস, মানে পুরো সফটওয়্যার রিলেটেড যা যা দরকার সেই সব কিছুই আমি পড়তে পারছি এই সাবজেক্টটায়। ঠিক আছে, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের এটাই হচ্ছে তোর একটা ছোটোখাটো ইন্ট্রো টাইপের। তো ধর সফটওয়্যার সিস্টেমস
এবার যে সফটওয়্যার সিস্টেম কোথায় কোথায় ইউজ হয়, বিভিন্ন রকম অ্যাপ, দেখ কি বলছি, এটা ইউজড ইন ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশনস। সে অ্যাপ্লিকেশনসগুলো কিছু ধর বিজনেস, ইঞ্জিনিয়ারিং বা কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশন বা ব্যাঙ্কিং সার্ভিসেস, এইসব জায়গায় আমার এইসব জায়গাগুলোতেই আমার ইউজ হয় এই সফটওয়্যার সিস্টেমসগুলো। কী কী, মানে ইটস এ ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশনস, তাই না, যেগুলো ইউজ হচ্ছে কোথায়, যেগুলো ইউজ হচ্ছে ধর ইউজ হচ্ছে ধর বিজনেস পারপাস যে সফটওয়্যারগুলো তৈরি করছি সেগুলোতে ইউজ করা হচ্ছে, বা ইঞ্জিনিয়ারিং পারপাস আমি সফটওয়্যার বানাচ্ছি সেখানে তৈরি করা হচ্ছে, ব্যাঙ্কিং সার্ভিসের জন্য আমি করছি সেসব, বা কোনো স্পেসিফিক আমি সফটওয়্যার বানাচ্ছি কোনো পার্টিকুলার কোম্পানির জন্য, যেগুলো হয়তো অন্য কেউ ইউজ করতে পারে না, সেই সব ব্যাপারগুলো, বা পাবলিক ডোমেনের জন্য যেগুলো আমরা সবসময় ইউজ করছি সেই সব সফটওয়্যারসগুলো। অবশ্যই সেই সব সফটওয়্যারগুলো বিজনেসের জন্যই, কারণ আমরা তো সেগুলো টাকা পয়সা দিয়ে কিনছি যদি সেরকম বড় কোনো সফটওয়্যার হয়। তারপরে ইউজেজ হচ্ছে এই টাইপের। আর সফটওয়্যার তাহলে কীরকম হয়, সফটওয়্যার ধর কীরকম বলতে সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল সফটওয়্যারও হয় যেগুলো ধর আমরা খুব নর্মাল ক্যাজুয়াল অ্যাপস যেগুলো ইউজ করি, মানে যে ব্যাপারটা সম্পর্কে কিছু জানে না সেও জাস্ট এক দুবার ঘাটলে শিখে যাবে, সেগুলো হচ্ছে খুব সিম্পল অ্যাপ্লিকেশনস বা সিম্পল। কমপ্লেক্স যেমন ধর ওই অ্যাপসগুলো কী যেন বলে, ধর সফটওয়্যার যেগুলো ধর ফটোশপসগুলো কিন্তু খুব কমপ্লেক্স সফটওয়্যারস, কারণ ওতে অনেক ফিচার্স থাকে, সেগুলো এক্সপ্লোর করে উঠতেও অনেক টাইম লেগে যায়। ইনফ্যাক্ট যারা ভীষণভাবে ওই নিয়ে কাজ করে তারাই একমাত্র সেগুলোকে জানে, বাকি লোকজন খুব কমই জানে। তো মানে এই টাইপের সফটওয়্যার, তার মানে সিম্পল হতে পারে সফটওয়্যার, সিম্পল কমপ্লেক্স হতে পারে, ইন্টারনাল টু পাবলিকও হতে পারে। ইন্টারনাল কোনগুলো, যেগুলো হচ্ছে ধর আমাদের সব জায়গায় ইউজ করছি না, মানে আমরা জানি না অ্যাকচুয়ালি সেগুলো এক্সিস্ট করে, কোনো একটা পার্টিকুলার কোম্পানির জন্য বানানো হয়তো ওর নিজস্ব কিছু কাজ করার জন্যে, তাহলে সেগুলো আমার কি ইন্টারনাল, ওই কোম্পানির লোকজনই ইউজ করতে পারছে বা ওই কোম্পানির লোকজনই জানে সেটা সম্পর্কে। পাবলিক মানে কি, মানে ধর জিমেল যদিও একটা সফটওয়্যার নয়, তাও আমি অ্যাজ এ এক্সাম্পল ধরলাম, সেটা সবাই ইউজ করতে পারছে। বা একটা গুগল ক্রোম কি কোনো প্রাইভেট সফটওয়্যার বা ইন্টারনাল না, একদম ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো লোক ইউজ করতে পারছে, তাই তো, তারপর সেটা হচ্ছে একটা পাবলিক সফটওয়্যার। তারপরে আরও ভ্যারাইটি হচ্ছে ধর সিঙ্গল ফাংশন টু এন্টারপ্রাইজ ওয়াইড। মানে ধর এমন হতে পারে যে কোনো সিঙ্গল ফাংশনকে ইউজ করাচ্ছে, কোনো সিঙ্গল ফাংশন বলতে ধর কোনো একটা পার্টিকুলার কোনো একটা ফাংশনকে দিয়ে আমি কাজটা করাচ্ছি। যেমন সিঙ্গল ফাংশন মানে ধর আমি এটা শুধু ক্যালকুলেট করার জন্য আমি একটা সফটওয়্যার বানিয়েছি, কাইন্ড অফ ক্যালকুলেটার। তাহলে ও ক্যালকুলেটারকে দিয়ে কি তুই মেসেজ পাঠাতে পারবি? নিশ্চয়ই নয়। ক্যালকুলেটার তোর চ্যাটিংয়ের জন্য তৈরি করা হয়নি, ক্যালকুলেটার শুধুমাত্র সিঙ্গল ফাংশন কি ও ক্যালকুলেট করতে পারে। তার মানে কি ফাংশন শুধুমাত্র ক্যালকুলেট করার জন্য, তার মানে কি ওইটা হচ্ছে সিঙ্গল ফাংশন সফটওয়্যার, যে এই সফটওয়্যারগুলো হচ্ছে সিঙ্গল ফাংশন সফটওয়্যার। আবার এন্টারপ্রাইজ ওয়াইড মানে ধর কোনো একটা সফটওয়্যার যেটা কিন্তু অনেক রকমের কাজ করতে পারে, যেমন ধর ফেসবুকতে কত রকম মাল্টি ফিচার্স আছে না। ফেসবুকে তুই মেসেজিং করতে পারছিস, ফ্রেন্ডস করতে পারছিস, ভিডিও দেখতে পাচ্ছিস, গান শুনতে পারছিস, মানে কি নেই ফেসবুকে, তুই সব কিছু অনেক কিছু করতে পারছিস ফেসবুকে। তাহলে ফেসবুক হচ্ছে একটা এন্টারপ্রাইজ ওয়াইড সফটওয়্যার। এরকম বিভিন্ন রকম কাইন্ড অফ সফটওয়্যার থাকতে পারছে। আবার আরেকটা সফটওয়্যার হচ্ছে ধর
ওয়ান লোকেশন টু ডিস্ট্রিবিউটেড। এটা কীরকম? ওয়ান লোকেশন মানে ধর তুই যেখানে যে লোকেশনের জন্য সফটওয়্যারটা বানিয়েছিস শুধু সেই লোকেশনে সফটওয়্যারটা ইউজ করা যায়। যেমন ধর আমাদের যে হটস্টার অ্যাপটা আছে, হটস্টার অ্যাপটা যদি বলি, হটস্টার অ্যাপটা কিন্তু শুধু ইন্ডিয়াতে ইউজ করা যায়। যদি ইন্ডিয়ার বাইরে গিয়ে হটস্টার অ্যাপটা ডাউনলোড করার চেষ্টা করিস তাহলে কিন্তু ইউজ করা যায় না সেটা। ইনফ্যাক্ট এরকম অনেক অ্যাপই আছে, যেমন ধর আমার সম্ভবত মনে হয় জি5 যে অ্যাপটা সেটাও সম্ভবত সেরকমই, যে জি5 হটস্টার এই অ্যাপসগুলো যদি শুধুমাত্র তুই ইন্ডিয়ার মধ্যে আছিস, ইন্ডিয়া লোকেশনের মধ্যে আছিস, সেই লোকেশনের মধ্যেই তুই অ্যাপটাকে ইউজ করতে পারিস। যেই তুই ইন্ডিয়ার বাইরে চলে গেলি তখন তুই আর অ্যাপটাকে ইউজ করতে পারবি। তার মানে ওই অ্যাপটা হচ্ছে ওয়ান লোকেশন অ্যাপ। ওয়ান লোকেশন বলতে শুধুমাত্র ইন্ডিয়াতে ইউজ করার জন্যই বানানো। ইন্ডিয়ার বাইরে যদি তুই চলে যাস তাহলে আর তুই সেটাকে ইউজ করতে পারছিস না। এগুলোকে ওয়ান লোকেশন অ্যাপ্লিকেশনস বলে। আর ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে তোর বুঝতে পারছিস যে ওয়ান লোকেশনের মধ্যে ব্যাপারটাকে আমি আটকে রাখিনি, ডিস্ট্রিবিউটেডভাবে ইউজ করতে পারছি। তাহলে আমি শুধুমাত্র ইন্ডিয়ার বাইরে গিয়েও আমি, যেমন ধর নেটফ্লিক্স কী হয় ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা যায়, তাই না? নেটফ্লিক্সের জন্য কোনো পার্টিকুলার লোকেশন নেই, যে বা অ্যামাজন প্রাইম, এগুলো কোনো পার্টিকুলার লোকেশন নেই যে এই লোকেশনে থাকলে তবে ইউজ করতে পারবি, আদারওয়াইজ পারবি না। তাহলে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, নেক্সট হচ্ছে ধর রিয়েল টাইম মানে, আর ধর রিয়েল টাইম বলতে বোঝাচ্ছি ধর রিয়েল টাইম মানে ধর যেগুলো ধর তুই রিয়েল টাইম যখন আছিস তখনই ইউজ করতে পারছিস, অফলাইনে ইউজ করতে পারছিস না, সেই টাইপের অ্যাপ্লিকেশানসগুলো। বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা ধর তুই যখন অনলাইন তখনই ইউজ করতে পারছিস, অফলাইন থাকলে ইউজ করতে পারিস না, মানে নেট না থাকলে ইউজ করতে পারিস না রিয়েল টাইম। আবার কিছু থাকে ধর, বা রিয়েল টাইম সবথেকে ভালো বলতে পারি যে কোনো নিউজ চ্যানেলসগুলো বা নিউজের যে অ্যাপ্লিকেশানসগুলো, যে রিয়েল টাইম মানে লাইভ পারফরমেন্সগুলো তুই দেখতে পাচ্ছিস বা লাইভ নিউজ কী হচ্ছে সেটা দেখতে পাচ্ছিস। তাহলে রিয়েল টাইম বলতে সেটাই বোঝাচ্ছে যে লাইভ কিছু দেখা। আর কি বললাম, আর ধর হতে পারে ইনফরমেশনাল বলতে ধর বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান যেখান থেকে তুই ইনফরমেশান পাচ্ছিস। ধর কোনো এই যেমন ধর monster.com, naukri.com, এগুলোকে যদি আমি এজ একটা, এগুলো সফটওয়্যার নয় বাট স্টিল একটা কাইন্ড অফ সফটওয়্যার এগুলো। তো এই টাইপের যেগুলো সেগুলো থেকে ধর তুই কী পাচ্ছিস, ইনফরমেশান পাচ্ছিস, যে কোথায় কবে জবের কোনো ভ্যাকেন্সি আছে সেটা তুই জানতে পারছিস, বা কোথায় যেতে হবে, কীভাবে কাজ করতে হবে, মানে সবটা তুই জানতে পারছিস। মানে সেখানে তোর ইনপুট খুবই কম, বা হয়তো তুই অ্যাপ্লাই করে দিলি সেখান থেকে, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে মানে 80% কাজই অ্যাপ্লিকেশনটার কি তোকে ইনফরমেশান দেওয়া, যে এই ইনফরমেশানটা পেলে তোর কী সুবিধা হবে সেই ইনফরমেশানটা তোকে দেওয়া, তাই না? তাহলে সেটা একটা ইনফরমেশনাল সফটওয়্যার হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো, এই টাইপের এতগুলো সফটওয়্যার ধর আমাদের কাছে থাকতে পারে বা আমরা বানাতে পারি। আচ্ছা, এবার ধর বিভিন্ন বড় প্রজেক্টে বেশ কিছু চ্যালেঞ্জেস আসে। তো সেই চ্যালেঞ্জেসগুলো কীরকম চ্যালেঞ্জেস আসে? ধর চ্যালেঞ্জ ইন লার্জ প্রজেক্টস যদি বলি তাহলে চ্যালেঞ্জ ইন লার্জ প্রজেক্টস বলছে যদি আমি এরকম ডেভেলপ করতে যাই লার্জ বা কমপ্লেক্স সফটওয়্যার অ্যাপ্লিকেশনস, তাহলে সেটা সত্যিই খুব চ্যালেঞ্জিং। তো কীরকম কী চ্যালেঞ্জ আসতে পারে এরকম কোনো বড় প্রজেক্ট বা বড় কোনো ধর, বা খুব কমপ্লেক্স একটা সফটওয়্যার আমি ডিজাইন করতে চাই, বা খুব কমপ্লেক্স একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশান আমি বানাতে চাই, তাহলে সেটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় সবার জন্য, যে ডেভেলপার তার জন্য। তো কীরকম চ্যালেঞ্জিং হয়ে যায় ব্যাপারটা? তো প্রথম ব্যাপারটা যেটা বলছি সেটা হচ্ছে এফার্ট ইন্টেন্সিভ। এফার্টটা খুব বেশি হয়ে যায়। মানে ধর একটা বড় প্রজেক্ট, সেখানে তুই একটা টাইম লাইন আছে তোর, সেখানে হয়তো প্রচুর কাজ, তো সেই প্রচুর কাজ যদি থাকে তো সেখানে এফার্টটাকে তোকে ইন্টেন্সিভ এফার্ট দিতে হয়।
প্রচুর এফর্ট লাগে, সবাই মিলে যেহেতু কাজটা করতে হয়, কোঅর্ডিনেশন, সিঙ্ক্রোনাইজেশন সব মিলিয়ে এফর্টটা খুব পরিমাণে লাগে, কারণ টাইমলি আমাকে জিনিসটা শেষও করতে হবে, এদিকে আবার কমপ্লেক্সিটিগুলোকেও খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপারটা, যে খুবই এফর্টটা খুবই লাগে আর কি, জোরালো টাইপের। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট বলছি যে হাই কস্ট মানে কি, আমাদের প্রচুর কস্ট হয়ে লাগে। এরকম কোনো বড় প্রজেক্ট বা কমপ্লেক্স প্রজেক্টকে ডিজাইন করতে গেলে আমার কস্টটা অনেক বেশি দরকার পড়ে। কস্টটা বেশি দরকার পড়ে কেন? কারণ কস্ট বেশি দরকার পড়ছে কারণ ধর তোর যখন কমপ্লেক্স প্রজেক্ট বা বড় প্রজেক্ট, তখন তাতে কম্পোনেন্টও অনেক বেশি। এবার কম্পোনেন্ট যদি অনেক বেশি হয় বা কাজ ডিফারেন্ট টাইপের হয়, তখন এমন হতে পারে যে আমাকে ডেভেলপার নিতে হবে, হায়ার করতে হবে নতুন লোকজন। বা তখন যেমন বলছিলাম যে আমাকে বেশ কিছু হয়তো লাইসেন্স করাতে হবে, কিছু নতুন সফটওয়্যার হয়তো কিনতে হবে, শুধু লাইসেন্স না, হয়তো কিনতে হবে সফটওয়্যার, বা হয়তো আমাকে অন্য কোনো থার্ড পার্টি তাদের সাহায্য নিতে হবে, নিয়ে তাদের কাছ থেকে তাদের সার্ভিসটাকে কিনতে হবে, তাদের সার্ভিস কিনে আমার তাদেরকেও টাকা দেওয়া। সেই সবগুলো নিয়ে আমার বড় কোনো প্রজেক্টটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, আর অনেক বেশি তাতে কস্ট অনেক বেড়ে যায়। ঠিক আছে, তাহলে হাই কস্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। তারপরে যেটা থার্ড, সেটা হচ্ছে লং ডেভেলপমেন্ট টাইম। মানে ধর ডেভেলপমেন্ট টাইমটা অনেক বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রেই যে অনেকটা বেশি ডেভেলপমেন্ট টাইম লেগে যায় আমার। এবার বেশি লেগে যাচ্ছে মানে আমাদের তো একটা আগে থেকেই প্ল্যান করা থাকে যে এই টাইম লাগবে। এবার দেখ, সেটা সবসময় হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একরকম করে ভেবেছিলাম যে হ্যাঁ প্রজেক্টটা মোটামুটি 6 মাসে করে নেওয়া যাবে, কিন্তু করতে গিয়ে দেখলাম যে না, প্রজেক্টটা 6 মাসে নামছে না, মানে প্রজেক্টটা 6 মাসে করা সম্ভব হচ্ছে না। বেশ কিছু কাজ হয়তো আটকে পড়েছে, বেশ কিছু কাজে হয়তো আমার ওই বললাম যেমন অন্য কোনো পার্টের হেল্প দরকার, তো তাদেরকে হায়ার করে সেই হেল্পটা নেওয়া। তো ধর লং ডেভেলপমেন্ট টাইম মানে যেটা বলা হচ্ছে যে অনেক সময় হয় যে আমি ধর যে টাইমটা নিয়ে প্রজেক্টটা শুরু করেছিলাম, সেই টাইমে হয়তো আমি প্রজেক্টটা শেষ করতে পারছি না, কোনো কারণে কোনো প্রবলেম এসে গেছে। সেটা হচ্ছে আমার নিজস্ব প্রবলেম হতে পারে, আমার হয়তো ডেভেলপাররা কাজটা করতে পারছে না, বা কোনো কারণে আটকে গেছে। আমি ভেবেছিলাম প্রজেক্টটা আমি করে নিতে পারবো, বাট আমি করতে পারছি না। বা আমি ধর থার্ড পার্টি থেকে এখনও জিনিসটা পাইনি, এখনও থার্ড পার্টি থেকে হয়তো আমি কাজ করতে পারছি না, মানে বিভিন্ন রকম কারণে হয়তো আমার কাজটা কমপ্লিট হয়নি। তো তখন আমার কী হবে, তখন আমি লং ডেভেলপমেন্ট টাইম চলে যাবে আমার। তো সেই লং ডেভেলপমেন্ট টাইম হতে পারে এরকম যে বড় প্রজেক্টসগুলোতে হয়, সেগুলোতে এটা হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? ডেভেলপমেন্ট টাইম হলো, আর হচ্ছে চেঞ্জিং নিডস। ধর বলা হচ্ছে চেঞ্জিং নিডস ফর ইউজার্স। এই ব্যাপারটা কি? ধর চেঞ্জিং নিডস ফর ইউজার্স মানে ধর আমার যে ইউজার বা আমার যে কাস্টমার, সেই তো বেসিক্যালি ইউজ করবে বা তার লোকজনরা ইউজ করবে, তাই জন্যই সে আমাকে অফারটা দিয়েছে বা বানাতে দিয়েছে। তো অনেক সময় কি হয় যে ধর সফটওয়্যারটা বানানোর সময় সে একরকম করে আমাকে বলেছিল, এবার যখন সফটওয়্যারটা আমি বানিয়ে দিলাম বা তো ধর আমি হয়তো আমার ইউজার্সদেরকে তারা হয়তো ওখানে পেলো সফটওয়্যারটা হাতে, কিংবা হয়তো যখন আমি ধর ডেমো দিচ্ছি সেটা 2 মাস পর কি 3 মাস পর, বা আমি বলছি যে ব্যাপারটা এরকম হচ্ছে, তখন দেখা যায় তাদের নিডসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ধর সে একরকম ভেবে বলেছিল, বাট যখন আমি বানাচ্ছি বা বানানোর মধ্যে আছি প্রসেসটা, তখন হয়তো তাদের মনে হলো যে না, ব্যাপারটা এরকম না, এরকম হলে আরও ভালো হয়, বা আরও কিছু ফিচার্স অ্যাড করলে ভালো হয়, বা এই টাইপের আর কি। তখন তোমার ইউজারদের যে নিডটা ছিল ইনিশিয়ালি, সেই নিডটা আস্তে আস্তে কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেইটা যদি চেঞ্জ হয় তাহলে অবভিয়াসলি আমার টাইম লিমিটও বেড়ে যাবে, কারণ যেটা আমাকে ও বলেছিল সেইটা ফুলফিল করার জন্য আমি ওকে ধর একটা অ্যাপ্রক্সিমেট টাইম বলেছিলাম। এবার তারপরে যদি সে আরও জিনিসপত্র চেঞ্জ করতে থাকে বা অ্যাড করতে থাকে, তাহলে আমার টাইমটা অবভিয়াসলি বেড়ে যাবে।
তাই জন্যই বলা হচ্ছে যে লার্জ প্রজেক্টের ডেভেলপমেন্ট টাইম অনেকটা বেশি। আর যেহেতু লার্জ প্রজেক্ট, তাই জন্য অনেক সময় কী হয়, এই যে ওদের নিডসগুলো অনেক সময় চেঞ্জ হতে থাকে। কারণ ওরা এক এক সময় হয়তো মনে হচ্ছে যে এটা না হয় ওটা হলে বেশি ভালো হতো, বা হয়তো এটার উপরে আরেকটা জিনিস কিছু করো, সেটা আরও বেটার দেখাবে বা আরও বেটার হবে, এই টাইপের জিনিসপত্রগুলো। তাহলে এগুলো হচ্ছে তার নিডস, যেটা চেঞ্জ হয়ে গেল। এবার ধর হতে পারে যেটা হাই রিস্ক অফ ফেলিয়ার হতে পারে। এটা খুব চান্স থাকতে পারে যে এত বড় প্রজেক্ট, একটা অনেক বড় প্রজেক্ট যেহেতু, তো একটা ছোট প্রজেক্টে কম টাইম ইনভেস্ট করা হয়েছে, কম টাকা ইনভেস্ট করা হয়েছে, সেটা যদি ফেলিয়ারও হয়, সেটার জন্য লস হয়তো কম হবে। কিন্তু একটা বড় প্রজেক্ট যেখানে অনেক টাইম দেওয়া হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, সেখানে যদি একটা ফেলিয়ার চলে আসে, তাহলে কিন্তু সেটা হিউজ লস ফর কাস্টমার্স অলসো, আর তারপরে আমাদের জন্য সেটা কিন্তু খুব লসের প্রজেক্ট হয়ে যাবে। তাহলে রিস্ক অফ ফেলিয়ারটা খুব থেকে যাচ্ছে যেহেতু বড় প্রজেক্টের জন্য। আর তারপর অনেক সময় দেখা যায় যে আমাদের যেরকম আমরা ভেবেছিলাম সেরকম আমরা করতে পারলাম না, সেই কারণেও আমাদের প্রজেক্টের রিস্কটা বেশি হয়ে যাচ্ছে। যে ফেল যদি হয়ে যায়, তাহলে সেই রিস্কটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। রিস্ক অফ ফেলিয়ারটা তার জন্য অনেক বেশি অন্যান্য যে কোনো ছোট প্রজেক্টের তুলনায়। তারপরে ধর ইউজার অ্যাকসেপ্টেন্স। তাহলে হাই রিস্ক অফ ইউজার অ্যাকসেপ্টেন্সও থাকছে আমার কাছে। মানে কেন? কারণ ধর ইউজার যেমন চেয়েছিল, যখন আমি ওকে ডেলিভারি করলাম তখন হয়তো তার পছন্দ হলো না, বা সে কোনো কারণে হয়তো বলছে না আমার ঠিক পছন্দ হচ্ছে না, আমি যেমন চাইছিলাম সেরকম হয়নি, বা সামথিং লাইক দ্যাট। তার মানে ততদিনে আমি আমার অতটা এফার্ট লাগিয়ে ফেলেছি, আমি টাকা খরচ করেছি, আমি টাইম দিয়েছি, আমার অত কিছু সময় না নষ্ট হয়ে গেছে না, এদিকে ইউজার অ্যাকসেপ্ট করছে না। তাহলে সেটাও আমার কাছে একটা রিস্কি ব্যাপার। যে যদিও আজকালকার যে প্রজেক্টগুলো সেখানে এই ইউজার অ্যাকসেপ্টেন্সের রিস্কটা থাকে না, সেসব নিয়ে আমি পরে বলবো কেন থাকে না, বা কী প্রজেক্ট ইউজ করি আমরা যার জন্য থাকে না, তো সেটা না হয় পরে শুনবো। কিন্তু ইউজার অ্যাকসেপ্টেন্স, যে ইউজার কারণ আমাকে যেটা বলেছিল হয়তো সেটা পেলো না, বা ইউজারের মাইন্ড চেঞ্জ হয়ে গেল, তো ইউজার হয়তো আমাকে ধর টাকা পয়সা দিল না, তাহলে সেটা আমার কাছে একটা হিউজ লস হতে পারে। তাই জন্য সেটাকে একটা রিস্ক বলা হচ্ছে, হাই রিস্কে ধরা হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্সটা। তারপর ইউজার অ্যাকসেপ্টেন্সের পরে হাই রিস্ক অফ পারফরমেন্সও হতে পারে। যে আমি যেমন চেয়েছিলাম সেরকম পারফর্ম করছে না আমার জিনিসটা, সেরকম তো যেমন ধর আমি চেয়েছিলাম পারফর্ম করবে আমার প্রজেক্টটা বা আমার সফটওয়্যারটা, সেরকম পারফর্ম করছে না। যদি ঠিকঠাক পারফর্ম না করে তাহলে অবশ্যই ইউজারও অ্যাকসেপ্ট করতে চাইবে না। তো পারফরমেন্সের দিকটাও আমাকে হাই রিস্কেই রাখছে, যে আমি তো অত টাইম দিয়ে সব কিছু করে বানাচ্ছি, বাট তারপর সেটা পারফর্ম করতে পারছে তো, কারণ সেটাই সবচেয়ে বড় দরকার, পারফর্ম করা আলটিমেটলি, তাই না? তো সেটাও একটা হাই রিস্কেরই ব্যাপার। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মেনটেনেবিলিটি। যে আমি ধর প্রজেক্টটা বানিয়ে দিলাম, সফটওয়্যারটা বানিয়ে দিলেই তো আমার কাজ শেষ হয়ে যায় না, না? যেহেতু সফটওয়্যারটা আমি বানিয়েছি, তো সফটওয়্যারটা মেনটেন করার বা সফটওয়্যারটাকে সাপোর্ট করার দায়িত্ব আমারই থাকে। তো সেই জন্য মেনটেনেবিলিটিটাও হাই রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ আমি মেনটেন করতে পারছি কি না সেই সফটওয়্যারের, মানে আমি সফটওয়্যারটা বানিয়েছি সেটাকে মেনটেন করাটাও কিন্তু একটা হিউজ ব্যাপার। এবার যদি বলিস মেনটেন করা মানে কি, তার মানে ধর সফটওয়্যারটা হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেল, বা হঠাৎ করে ধর তুই সফটওয়্যারটার কোনো একটা পেজ খুলতে পারছিস না, বা ধর যেমন ধর ডাব্লিউবিডিওতে আকসারই হয় যে রেজাল্ট যেই বেরোয় তখনই রেজাল্টের পেজটা তুই অ্যাক্সেস করতে পারিস না, কারণ এত লোক একসাথে ওই লিঙ্কটা বা ওই ইউআরএলটা ইউজ করে, যে জন্য যে সেই আলটিমেট যে ম্যাক্সিমাম লিমিট থাকে ওই ইউআরএল ইউজ করা, সেটা হয়তো ক্রস করে যায়, যার জন্য পুরো জিনিসটাই ক্র্যাশ করে যায়। তো সেইগুলো চেক করবে কে, বা সেইগুলো ঠিক কে করবে?
যারা সফটওয়্যারে মেনটেন করছে তারা ঠিক করবে। তো এই যে মেনটেনেবিলিটিটা, সেটাও কিন্তু একটা রিস্কি ব্যাপার। যে কারণ ধর তোর এত লোক, যখন একটা রেজাল্ট বেরোলো তখন প্রচুর লোক সেটাকে ইউজ করতে চাইবে, দেখতে চাইবে, আর তখন যদি সেটা দেখতে না পারে তাহলে সেটা একটা একটা বাজে ইম্প্যাক্ট করে, তাই না, সেই সফটওয়্যারটার প্রতি বা সেই ওয়েবসাইটটার প্রতি। তাহলে এই যে বাজে ইম্প্যাক্টটা, সেটা সফটওয়্যারের রেভিনিউতে গিয়ে পড়তে পারে। তেমন মেনটেনেবিলিটিটাও কিন্তু আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এইগুলো হলো চ্যালেঞ্জ কোনো লার্জ প্রজেক্টের ক্ষেত্রে। এবার দেখি ধর সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম দেখি। সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম বলতে ধর প্রথমেই বলি ডেভেলপমেন্ট কমপ্লিটেড। তো একদম ঠিকঠাক সময়ে ডেভেলপমেন্ট কমপ্লিট করা হয়ে গেছে, সেই ডেভেলপমেন্টে যা যা ছিল সব কিছু খুব ঠিকঠাকভাবে কমপ্লিট করা, তাহলে সেটা কি একটা সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম। যে আমার যা টাইমলাইন ছিল সেই টাইমলাইনের মধ্যে আমি খুব ভালো করে সফটওয়্যারটাকে কমপ্লিট করে ফেলেছি, আমার আর কোনো প্রবলেম নেই, কোনো কাজ নেই সফটওয়্যারটার, পুরোপুরি ডেভেলপমেন্টটা খুব ভালো মতো কমপ্লিট করা হয়ে গেছে। সেটা হতে পারে, সেটা হতে পারে একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা কি বলতে পারি, ইট ইজ ইউজফুল। আমি যে সফটওয়্যারটা বানিয়েছি সেটা খুবই ইউজফুল দাঁড়িয়েছে, যে আমার কাস্টমারের নিডও পূরণ করে দিয়েছি আমি। আবার আমি যে সফটওয়্যারটা বানিয়েছি সেটা হয়তো খুব ইউজার ফ্রেন্ডলি হয়েছে, খুব ভালো সবাই ইউজ করতে পারছে সেটাকে, মানে খুব ভালো চলছে ধর সেরকম একটা সফটওয়্যার। তো সেটা অবশ্যই সাকসেসফুল একটা সফটওয়্যার, যেহেতু খুব ইউজফুল। আবার বলা যায় ইট ইজ ইউজেবল, কিন্তু ব্যাপারটা সেম হয়ে গেল, মানে ইউজফুল আর ইউজেবল ব্যাপারটা সেমই, তাই না? কারণ যে ইউজেবল হবে তাকেই ইউজফুল করতে বলতে পারবো, তাই না? যে ইউজেবল হচ্ছে তাই জন্য সেটা ইউজফুল। আচ্ছা, তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে একটা সাকসেসফুল সফটওয়্যার সিস্টেমের ক্রাইটেরিয়া, বা বেসিক্যালি ক্রাইটেরিয়া বলা উচিত নয়, বলা উচিত যে রেজাল্ট আর কি। তো আর কি, আর ধর বলতে পারি আমরা, এটা আছে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসই হচ্ছে, তাই জন্য আমরা এইসব জিনিসই শিখছি, যে সফটওয়্যার সিস্টেমে কীভাবে কাজ হয় সেসব তো আমরা পরে শিখতেই পারবো, বাট জেনারেল আইডিয়াসগুলোই শেখাটা একটু বেশি দরকার। তো ধর আরেকটা বলতে পারি রিজন অফ ফেলিয়ার। তো ফেলিয়ারে কী রিজন থাকতে পারে? ধর নো প্ল্যানিং অফ ডেভেলপমেন্ট ওয়ার্ক, নো প্ল্যানিং অফ ডেভেলপমেন্ট ওয়ার্ক, মানে ধর আমি যেটা ডেভেলপমেন্ট করছি তার তো একটা প্রপার প্ল্যানিং থাকা দরকার না, যে আমি কীভাবে কাজটা করব, সেই কাজটা কমপ্লিট করতে কত টাইম লাগবে, কোন কথা একটা 1 by 1 একটা প্ল্যান করা জিনিসটা। যখনই তুই কিছু র্যান্ডাম কাজ শুরু করবি তখন সেটা ভালো মতো কমপ্লিট হওয়া সম্ভব নয়, কিন্তু যদি এটা প্ল্যান করে করিস তখন সেটা একটা কম্প্যাক্ট হবে, আর সেটা সাকসেসফুল হওয়ার চান্সও খুব বেশি থাকে, তাই না? কোনো একটা কম্প্যাক্ট কিছু আমি প্ল্যান করে করি, মানে প্ল্যানিং অলওয়েজ ওয়ার্কস, এটা আমরা জানি। তাহলে নো প্ল্যানিং যদি থাকে, কোনো প্ল্যানিং না থাকে, তাহলে সেখানে সত্যিই খুব প্রবলেম হতে পারে। এবার ধর বলছি যে ডেলিভারেবলস টু ইউজার নট আইডেন্টিফাইড। ধর বলছি deliverables to user not identified.
মানে ধর ইউজারকে যে ডেলিভারেবলসগুলো দিচ্ছি, মানে যেগুলো আমি ডেলিভার করব, সেগুলোকে আইডেন্টিফাই করা খুব দরকার। যখন ও বলছে তখনই আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে ঠিক কী কী ও চায়। তো সেই জিনিসগুলো যদি আমি ঠিকঠাক করে না জানি, তাহলে আমি ডেলিভারিটা করবো কী করে, তাই না? যে আমি যদি ওর নিডটাই না জানি যে ও কী চায়, তাহলে আমি সেটাকে বানাবোই বা কীভাবে, বা সেটাকে ডেলিভারি বা করবো কীভাবে। তারপরে ধর বলছে পুয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ইউজার রিকোয়ারমেন্টস। এটা তো আমি এক্ষুনি বলছিলাম যে যদি ধর আমি ইউজারের রিকোয়ারমেন্টটা খুব ভালো করে না বুঝি, তাহলে আমার পক্ষে সম্ভবই নয় জিনিসটা ঠিকঠাক বানানো। তাই যদি বলি নো কন্ট্রোল অর রিভিউ, মানে ধরো আমি কোনো সফটওয়্যারটা বানাচ্ছি, সেটা আমি আমার ঠিকঠাক কন্ট্রোল করতে পারলাম না, সেটাকে ভালো করে রিভিউ নিতে পারলাম না, সেই জিনিসগুলো হলেও আমার ঠিকঠাক হবে না, ফেলিয়ার অবশ্যই আসবে। তারপর ধর টেকনিক্যাল ইনকম্পিটেন্স যদি আমার কাছে থাকে, যদি টেকনিক্যাল ইনকম্পিটেন্স থাকে, তাহলে সেটা আরোই সম্ভব নয়। যে আমার কাছে প্রপার ডেভেলপার্সই নেই ধর যারা সফটওয়্যারটা বানাতে পারে, তো সেটা যদি হয় তার মানে সেটা কি টেকনিক্যালি ইনকম্পিটেন্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটাও একটা ফেলিয়ারের চান্স। তারপর ধর পুয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ কস্টে যদি আমার পুয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলেও সম্ভব নয়। অ্যান্ড এফার্ট, মানে ধর আমি কিছু একটা প্ল্যান করে বলে দিলাম যে হ্যাঁ আমার এরকম টাকা দিলে চলে যাবে, তারপর থেকে দেখছি আমার এত খরচ হচ্ছে, আমার সেই টাকায় হচ্ছে না, তার মানে কি আমার ঠিক আন্ডারস্ট্যান্ডিং নেই কত খরচ হওয়া দরকার। বা এফার্টটাকেও আমাকে জানতে হবে। আমি ধর 4 জন নিয়ে শুরু করলাম, পরে দেখছি যে না আমার 4 জনে পারছি না কাজটা করতে, তার মানে কি আমার এফার্টের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটাও আমার কাছে নেই, যে কত এফার্ট লাগছে। আর এটা দুজনের ক্ষেত্রেই, বাই বোথ ডেভেলপার অ্যান্ড ইউজার, যে ডেভেলপারের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হতে পারে, আর ইউজারের ক্ষেত্রেও এই জিনিসটা দুজনের ক্ষেত্রেই হতে পারে, যেটাতে আমার ব্যাপারটা হচ্ছে ফেলিয়ার হওয়ার চান্স থাকতে পারে। তাহলে এই হলো আমাদের সফটওয়্যারের ইন্ট্রোডাক্টরি ক্লাস। নেক্সট দিন থেকে এরপর থেকে শুরু করবো।